বিজিএমইএ এর প্রথম নারী সভাপতি হচ্ছেন রুবানা হক। সম্মিলিত পরিষদ ফোরাম পূর্ণাঙ্গ প্যানেল জয়ী। ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং বাঁধ দিয়ে মাছের ঘের করায় বিলীন হওয়ার পথে সোনাগাজীর 4টি গ্রাম। এবং সকাল 11টায় এফডিসিতে জানাজা শেষে মুন্সিগঞ্জে চিরনিদ্রায় শায়িত হবেন জনপ্রিয় অভিনেতা টেলি সামাদ। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি সাবরিন শাকামিম। সংবাদে এছাড়াও থাকছে বাংলাদেশের ফুটবলে মেয়েদের সাম্প্রতিক সময় সাফল্য নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব। এবারে বিস্তারিত। পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ নির্বাচনে রুবানা হকের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ ফোরাম প্যানেলের সবাই জয়ী হয়েছেন। এর ফলে এই সংগঠনের প্রথম নারী সভাপতি হচ্ছেন মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। 4 বছর পর তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ এর নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। কাউরান বাজারে বিজিএমইএ ভবনে শনিবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। রাত 9:30টায় ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার জাহাঙ্গীর আলামিন ফল ঘোষণা করেন। বিজিএমইএ এর পরিচালনা পর্ষদে ঢাকার 26টি পদের সবকটিতে রুবানার নেতৃত্বাধীন প্যানেলের প্রার্থীর জয়ী হওয়ার কথা জানান কমিশনার। ব্যালট নাম্বার 1 রুবানা হক, মোহাম্মদী গ্রুপ, ওনার প্রাপ্ত ভোট 1280। ফলাফল ঘোষণার পর প্রয়াত আনিসুল হকের সহধর্মিনী রুবানা হক বলেন, তাদের মূল চ্যালেঞ্জ হবে মালিক শ্রমিকদের নিয়ে সবকিছুর ঊর্ধ্বে থেকে কাজ করা। আমরা এখানে সবাই শিল্পের জন্য, শিল্পের খাতিরে একসাথে ভোট করেছি। আমাদের সবার গোল ছিল একটা, পারপাস একটা ছিল। কাজে আমি কোনো মতেই মনে করি না যে কেউ হেরেছে, আমরা সবাই জিতেছি। এবং যেহেতু বিজিএমইএতে এত সুন্দর সুষ্ঠুভাবে একটা নির্বাচন হয়েছে, এতে ভোটারের জয় হয়েছে। আগামী 18 এপ্রিল নির্বাচিত পরিচালকরা সভাপতি ও সহসভাপতি নির্বাচন করবেন। এরপর 21 এপ্রিল নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে বর্তমান কমিটি। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। বৈরী আবহাওয়ায় নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত ও বৃষ্টিতে ফেরিঘাট পন্টুনের রাস্তা কাদায় পিচ্ছিল হয়ে যাওয়ায় ভোগান্তি বাড়ছে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটের দুপাশের ফেরিঘাট এলাকায়। এতে এই নৌ রুট পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় 3 শতাধিক যানবাহন। তবে যানজটে আটকে থাকায় এসব যানবাহনের মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। যাত্রী ভোগান্তির বিষয়টি বিবেচনা করে যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত ছোট গাড়িগুলো অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে। এতে ভোগান্তি বাড়ছে পণ্যবাহী ট্রাক চালক ও শ্রমিকদের। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট বিআইডব্লিউটিএসির বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক জানান, বৈরী আবহাওয়ার কারণে শনিবার সন্ধ্যার পর 2.5 ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এতে ঢাকামুখী অপেক্ষমান যানবাহনের সংখ্যা বাড়তে থাকে। সর্বশেষ এই রুটে প্রায় 250 সাধারণ পণ্যবাহী ট্রাক এবং শতাধিক যাত্রীবাহী বাস আটকে রয়েছে। ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং অপরিকল্পিতভাবে বাঁধ দিয়ে মাছের ঘের তৈরির কারণে বিলীন হওয়ার পথে সোনাগাজী উপজেলার 4টি গ্রাম। নিজেদের ভিটে মাটি সহায় সম্বল নিয়ে উদ্বিগ্ন স্থানীয়রা। প্রশাসনের সহায়তা চাইলেন অনেকে। ফেনী প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন মাসুদ মোস্তাহিদ। নদী ভাঙনের মুখে পড়ে বিলীন হওয়ার পথে সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পূর্ব চর কৃষ্ণজয়, গুচ্ছগ্রাম, চর লামছি, ডুব্বা, পূর্ব সোনাপুর এবং বাদামতলী সহ নদীর পাশের গ্রামগুলো। স্থানীয়রা বলছেন, চট্টগ্রামের মিরসরাই ও ফেনীর সোনাগাজী উপজেলার প্রভাবশালী মহল ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও নদীর মাঝখানে অপরিকল্পিতভাবে বাঁধ দিয়ে মাছ চাষের কারণে নদীর গতিপ্রবাহ বাধার সম্মুখীন হয়ে ভাঙন সৃষ্টি করছে। দ্রুত স্থায়ী হোক আর অস্থায়ী হোক একটা বেন্তকে কি বাদ করি বা ব্লক সিস্টেমে
যে বা বালি সিস্টেমে বস্তা ভরি দিয়ে অন্তকে এখানে পানি নদীর ভাঙ্গা রোধ করতে হইব। নদীর প্রকৃত গতিপথটা ফিরিয়ে আনার জন্য যেন পানি উন্নয়ন বোর্ড সর্বোপরি কাজ করে এবং আমাদের যে জনবসতি আছে সেটাকে যেন থাকার মতো একটা অবস্থা তৈরি করে দেয়। ইতিমধ্যে এলাকার প্রায় শতাধিক বাড়িঘর নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। অবস্থা বেগতিক দেখে চিন্তিত স্থানীয় প্রতিনিধিরাও। অবৈধভাবে মাল উত্তোলন এবং এই মৎস্য খামারগুলা পরিহার করে বাগা নদী সোজা করে একটা বাঁধ নির্মাণ করে আমাদের অত্র অঞ্চলকে বাঁচানোর জন্য আমাদের জোর দাবি। এই ভাঙ্গর প্রতিরোধের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া যায়, এটা একটা বিহিত করবেন বলে আশা রাখি। স্থানীয় সংসদ সদস্য সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে জানান, দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিকে যাচ্ছে প্রশাসন। জিও ব্যাগের মাধ্যমে হোক, বোল্ডার দিয়ে হোক, যেভাবে হোক এই ভাঙনটাকে রোধ করা যায় কীভাবে সেটা প্রচেষ্টা হচ্ছে। 1 নম্বর কাজ করতে লাগবে এবং পরবর্তীতে যেটা করতে হবে বালি উত্তোলনটা পরিকল্পিতভাবে যদি করতেই হয় পরিকল্পিতভাবে করতে লাগবে। নদী ভাঙন রোধের পাশাপাশি বন্যা নিয়ন্ত্রণে দ্রুত বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। মাসুদ মুস্তাহিদ, RTV। আজ সকাল 11টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন FTC-তে জানাজা শেষে মুন্সিগঞ্জে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন জনপ্রিয় অভিনেতা টেলি সামাদ। শনিবার দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আরাফাতুর রহমানের রিপোর্ট। গেল বছরের 4 ডিসেম্বর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন টেলি সামাদ। খাদ্যনালীতে সমস্যা, বুকে ইনফেকশন, ডায়াবেটিস ধরা পড়েছিল। রক্তের প্লাটিলেটও কমে যাচ্ছিল তার। গত বৃহস্পতিবার রাতে বাসায় অসুস্থ হওয়ার পর তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন তিনি। সামাদ তো তোমার মা বাবার দেওয়ার নাম, আমরা তোমার সাথে একটা টাইটেল দিতে চাই, টাইটেল টেলি, মানে তুমি এত জনপ্রিয়, সেই জন্য টেলিটা সেই থেকে আমার টেলি সামাদ হয়ে গেল। জনপ্রিয় এই অভিনেতার মৃত্যুতে চলচ্চিত্র সহ সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। এই সহকর্মীর পূরণ হবার নয়, এই বহুমুখী প্রতিভা, উনি কৌতুক অভিনেতা, উনি সঙ্গীত শিল্পী, উনি মানে কি নয়। বটবৃক্ষের মতো এই বড় মানুষগুলো চলে যাচ্ছে, এই অভাবটা পূরণ হবার নয়। 1945 সালের 8 জানুয়ারি ঢাকার বিক্রমপুরে জন্মগ্রহণ করেন টেলি সামাদ। টিভি, চলচ্চিত্র ও মঞ্চে অভিনয়ের পাশাপাশি প্রযোজনা এবং গানের জগতেও তার অবাধ বিচরণ ছিল। মনা পাগলা নামে একটি ছবির সঙ্গীত পরিচালনাও করেছেন তিনি। তার আসল নাম আব্দুস সামাদ, তবে দর্শকদের কাছে টেলি সামাদ নামেই তিনি বেশি পরিচিতি পান। তার মৃত্যুতে দেশবাসীর কাছে দোয়া চাইলেন তার পরিবারের সদস্যরা। আমার আব্বাকে যেন জান্নাতবাসী করে আল্লাহ, আমার আব্বাকে জান্নাতবাসী করে আল্লাহ। আমার স্বামীর শখ ছিল বাড়িতে নতুন বাড়ি করব, নতুন বাড়ি থাকবে, থাকতে পারলো না, বাড়ি করে যাইতে পারলো না। আমার এই দুঃখ সবচেয়ে বেড়েছে, আমার স্বামী বাড়িটা করে যেতে পারলো না। আবাব শুধু একটা কথাই বলে গেছে, আমি যে পরিমাণ লেগেসি ক্রিয়েট করে গেছি, তুই এটা ধরে আগায় যা, এতটুকু ওটার জন্য যা করা লাগে তুই কর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার তুখোড় ছাত্র টেলি সামাদের ছিল অভিনয়ের নেশা। সেই নেশার টানেই 1973 সালে কার বউ সিনেমা দিয়ে চলচ্চিত্রে পা রাখেন। 4 দশকে 5 শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তার অভিনীত সর্বশেষ ছবি 0 ডিগ্রি মুক্তি পায় 2015 সালে। আরাফাতুর রহমান, RTV, ঢাকা। মধুমতি ব্যাংক বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ড কাপের খবর। বাংলাদেশ ফুটবলের সাম্প্রতিক সাফল্য আসছে নারী দলের হাত ধরে। বয়সভিত্তিক প্রতিযোগিতায় একের পর এক সাফল্য আনছেন সাবিনা, মারিয়া, মৌসুমীরা। এদেরই একজন আঁখি খাতুন। রক্ষণভাগের খেলোয়াড় হয়েও গোল করতে বা করাতে জুড়ি নেই তার। তবে আঁখির ফুটবলার হয়ে ওঠার পথটি মোটেই সহজ ছিল না। একদিকে দারিদ্রতা, অন্যদিকে সামাজিক প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াই করতে হয়েছে তাকে। সিরাজগঞ্জের তাঁতি পরিবারের মেয়ে আঁখির ফুটবলার হয়ে ওঠার গল্প শোনাচ্ছেন মমিন রোহন। দেখুন ধারাবাহিক রিপোর্টের 2য় পর্ব। আঁখি খাতুন বর্তমান বয়সভিত্তিক নারী ফুটবল দলের নির্ভরতার প্রতীক।
16 বছর বয়সী আখির বেড়ে ওঠা সিরাজগঞ্জের শাহজাদপুরের পাটখোলা গ্রামের এক দরিদ্র পরিবারে। খেলেন রক্ষণভাগে, তবে গোল করতে কিংবা গোল করাতে তার জুড়ি মেলা ভার। কঠোর পরিশ্রম আর প্রখর ইচ্ছাশক্তির মাধ্যমে এরই মধ্যে সবার আস্থা অর্জন করেছেন আখি। তবে তার ফুটবলার হয়ে ওঠার পেছনে সবচেয়ে বড় ভূমিকা তাঁত শ্রমিক বাবা আক্তার হোসেনের। ফ্যামিলির প্রথম থেকেই সাপোর্ট ছিল যে আমি ভালো একটা প্লেয়ার হব। বিশেষ করে আমার আব্বু খবরে দেখতে পাইছিল যে এই স্টেডিয়ামে মেয়েদের আন্ডার 16 খেলা হচ্ছিল। তখন আমার এসে বলে, তখন আব্বু আমার অনেকগুলো কথা বলে যে খেলাধুলা করো না কেন, দেখো তোমার বয়সী মেয়েরা টিভিতে খেলতেছে। একজন মেয়ে হয়ে খেলবেন ফুটবল, তাও আবার ছেলেদের সঙ্গে। বিষয়টি যেন মানতেই পারছিলেন না গায়ের অনেকে। তবে লোকের কথায় কান দেননি তারা। গ্রামের মানুষ অনেক কথা বলতো যে মেয়ে খেলবে, তো আবার হাফ প্যান্ট পরে কেমন দেখায় ছেলেদের ভিতরে খেলাধুলা করে। আম্মু দাদি তো কিছু বলতো না, শুধু শুনতো, আমারে কিছু বলতো না। আমারে বললে যদি আমার কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায়। বাবার ইচ্ছা হয়ে গেছে নিজের স্বপ্ন, সে লক্ষ্য পূরণে দুর্নিবার আখি খাতুন। ফুটবল মাঠের সবুজ ক্যানভাসে পায়ের কাঁড়িকুড়িতে আঁকা আলপনায় জয় করে চলেছেন ভক্তদের মন। ভালো খেলার স্বীকৃতি মিলেছে স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে। সেই মুহূর্তটা দারুণভাবে আন্দোলিত করেছে তাকে। বাড়িতে যখন থাকতাম তখন তো টিভিতে দেখতাম, আর সেই মুহূর্তটার সামনে দেখতে পারছি, তো ভালো লাগছে। ওনার দিকে তাকিয়েছিলাম, তো ওনার থেকে আমি একটু লম্বা হয়েছিলাম, তো আমাকে মাথায় হাত দিয়ে বলছিল তুমি তো অনেক লম্বা, ভালো করে চেষ্টা করো, ভবিষ্যতে ভালো কিছু করতে পারবা। তো তখন আরো ভালো লাগছে। জাতীয় পর্যায়ে খেলার স্বপ্ন পূরণের পাশাপাশি দরিদ্র পরিবারে ফিরেছে সচ্ছলতা, কিন্তু নিজেকে ছাড়িয়ে যাওয়ার নেশা এতটুকু কমেনি আখি খাতুনের। চেষ্টা করতেছি, বঙ্গমাতা বাংলাদেশ সরকার প্রধান শেখ হাসিনা এই টুর্নামেন্টটা ছাড়ছে, তো আমরা চেষ্টা করব যে ভালো খেলার, যেহেতু বাংলাদেশ আমাদের নিজের মাঠে খেলা। দারিদ্রতা কিংবা সামাজিক প্রতিবন্ধকতার জাল ছিন্ন করে নিজের স্বপ্ন পূরণে এদেশের হাজারো নারীর এগিয়ে চলার উজ্জ্বল উদাহরণ হতে পারেন আখি খাতুন। মমিন রোহন, RTV, ঢাকা। চট্টগ্রামের সীতাকুণ্ডের বারবকুণ্ড এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ট্রাক ও ক্রেনের মধ্যে সংঘর্ষে ট্রাক চালকের মৃত্যু হয়েছে। গত রাত 2টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ট্রাকের হেলপার গুরুতর আহত হন। পুলিশ জানায়, শনিবার রাত 2টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বারবকুণ্ড এলাকায় ট্রাক ক্রেনের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ট্রাকের চালক মোক্তার হোসেনের মৃত্যু হয়। পরে আহত হেলপার রবিউলকে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আগামী 17ই মে আমেরিকার সিলিকন ভ্যালিতে অনুষ্ঠিতব্য স্টার্টআপ ওয়ার্ল্ড কাপের গ্র্যান্ড ফাইনালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে অনলাইন প্রতিষ্ঠান রেপ্টো। শনিবার বিকেলে RTV তেজগাঁওয়ের বেঙ্গল স্টুডিওতে অনুষ্ঠিত আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় প্রতিষ্ঠানটি। দেশে প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার হিসেবে থাকে RTV। মারুফ রেজার রিপোর্টে বিস্তারিত। প্রথমবারের মতো বাংলাদেশ অংশ নিতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি বিষয়ক প্রতিযোগিতা স্টার্টআপ ওয়ার্ল্ড কাপে। আমেরিকার সিলিকন ভ্যালিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই প্রতিযোগিতায় নেতৃত্ব দেবে IT প্রতিষ্ঠান রেপ্টো। সারা দেশের 90টি IT প্রতিষ্ঠানকে পেছনে ফেলে চূড়ান্ত পর্বে স্থান পায় 10টি প্রতিষ্ঠান, আর সেখান থেকেই বিচারকদের বিচারে চ্যাম্পিয়ন হয় রেপ্টো। আর ফার্স্ট ও সেকেন্ড রানার আপ হয় যথাক্রমে বঙ্গ ও সোলশিয়ার প্রতিষ্ঠান। RTVর বেঙ্গল স্টুডিওতে এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন তথ্য ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী মোস্তফা জব্বার। স্টার্টআপদের দৃষ্টি আকর্ষণ করব যে তাদের চিন্তা ভাবনা অবারিত থাকুক এবং অসম্ভব কল্পনা হোক, অসম্ভব ধরনের আইডিয়া তাদের মাথার মধ্যে থাকুক, কিন্তু দিনের শেষে এটা ইন্ডাস্ট্রি হবে। এটি বোধহয় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ 2019 বাংলাদেশ পাওয়ার্ড বাই ই-জেনারেশন শীর্ষক এই আঞ্চলিক প্রতিযোগিতার সহ আয়োজক হিসেবে কাজ করে বাংলাদেশ ইনোভেশন ফোরাম। এছাড়া পার্টনার হিসেবে রয়েছে ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইকুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, টাই ঢাকা এন্টারপ্রেনার্স অর্গানাইজেশন, আর মিডিয়া পার্টনার হিসেবে থাকে RTV। এশিয়ান ডেভেলপিং বলে দেয় যে বাংলাদেশ শুধু লো কস্টের কাজগুলো করবে, ইনোভেশন লেড কাজগুলো করবে ডেভেলপ কান্ট্রিজগুলো, কিন্তু সেই জায়গায় আমরা চেঞ্জটা আনতে চাই। আমাদের যে প্ল্যাটফর্ম থেকে আমরা বলছি যে বাংলাদেশ ইনোভেশন লেড কাজের নেতৃত্ব দেবে।
আঞ্চলিক প্রতিযোগিতার সকল বিজয়ীদের নিয়ে আমেরিকার সিলিকন ভ্যালিতে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে, যেখানে বিজয়ীরা সুযোগ পাবে $1 মিলিয়ন বিনিয়োগ সুযোগ। মারফরেজা, RTV, ঢাকা। শেষ করছি সকালের সংবাদ। শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরও একবার। বিজিএমইএ এর প্রথম নারী সভাপতি হচ্ছেন রুবানা হক। সম্মিলিত পরিষদ ফোরাম পূর্ণাঙ্গ প্যানেল জয়ী। ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং বাঁধ দিয়ে মাছের ঘের করায় বিলীন হওয়ার পথে সোনাগাজীর 4টি গ্রাম। এবং সকাল 11টায় এফডিসিতে জানাজা শেষে মুন্সিগঞ্জে চিরনিদ্রায় শায়িত হবেন জনপ্রিয় অভিনেতা টেলিসামাদ। সকালের সংবাদ এ পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV online এবং youtube.com/RTV Digitals। ধন্যবাদ সবাইকে।